আজকে আমরা নবম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছিলাম সেই দ্বিতীয় অধ্যায়ের ধাতু অংশটার ওপর একটু আলোচনা করব। ধাতু বিষয়টাকে একটু জানব। ধাতু কি? সাধারণত ক্রিয়াপদের মূলকে ধাতু বলে, বা অন্যভাবে যদি বলি, ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ যার মধ্যে ক্রিয়াপদের মূল অর্থ নিহিত থাকে তাকে ধাতু বলে। কীরকম? যেমন ধরো একটা বাক্য লিখি, ছেলেরা মাঠে খেলছে, না ক্রিয়াপদ কোনটা? খেলছে। এই খেলছে ক্রিয়াপদটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটো অংশ পাই, খেল এবং ছে। খেল শব্দটা বা খেল অংশটার মধ্যে দিয়ে কিন্তু একটা খেলা করা, যে ক্রিয়াপদটা খেলছে, ক্রিয়াপদের মূল অর্থ খেলা করা, সেটা বোঝাচ্ছে কোথা থেকে? খেল অংশটার মধ্যে দিয়ে। তো এইটাই হচ্ছে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ, একে আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, এবং এর অর্থটাই ক্রিয়াপদের মূল অর্থ। সেই জন্য এটাকে বলা হয় ধাতু। এবং ধাতুর সঙ্গে যেটা যুক্ত হয় সেটা বিভক্তি। ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে খেলছেটা গড়ে উঠেছে, খেলছেটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মূল অংশ আর একটা হচ্ছে বিভক্তি। ক্রিয়াপদের সেই মূল অংশটাকে আমরা ধাতু বলছি, আর বাকি অংশটাকে বিভক্তি বলছি। একই রকমভাবে এখানে ক্রিয়াপদের সংজ্ঞাটাকে আমরা নতুন করে তৈরি করতে পারি। ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে পদ গড়ে ওঠে তাকে ক্রিয়াপদ বলে আমরা বলতে পারি। এরপরে আরেকটা উদাহরণ দেখি। সাপুড়ে সাপ খেলাচ্ছে। এখানে দেখো, খেল যুক্ত আ সমান খেলা, তার সঙ্গে ছে বিভক্তি যোগ করে খেলাচ্ছে। তাহলে খেল একটা ধাতু, তার সঙ্গে আ প্রত্যয় যোগ হয়েছে, আটা হচ্ছে প্রত্যয়। এই আ প্রত্যয় যোগ করার পরে যেটা গড়ে উঠলো সেটাও একটা ধাতু, খেলা। কারণ সেটা এই খেলাচ্ছে ক্রিয়াপদের মূল হচ্ছে কি? খেলা। খেলা ক্রিয়াপদটাকে ভাঙলাম দুটো অংশ পাচ্ছি, খেলযুক্ত আ, কিন্তু প্রথমত ক্রিয়াপদ কোনটা? খেলাচ্ছে। তাহলে খেলাচ্ছে এটাকে ভাঙলে আমি পাচ্ছি কি? খেলা যুক্ত ছে যেমন খেলাচ্ছে। তাহলে খেলাটা হলো ধাতু। এই খেলা ধাতুটাকেও আবার বিশ্লেষণ করা যাচ্ছে খেলযুক্ত আ। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি ধাতুর সঙ্গে এখানে প্রত্যয় যোগ করেছে, আপ্রত্যয় যোগ করে হয়েছে খেলা ধাতু, তার সঙ্গে ছে বিভক্তি যোগ করে হয়েছে খেলাচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে? তাহলে আমরা একটা ক্ষেত্রে দেখতে এলাম সরাসরি ধাতুটাকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না, অবিভাজ্য অংশ। আবার একটা ক্ষেত্রে দেখতে বিশ্লেষণ করা যাচ্ছে। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ধাতু দুরকম হতে পারে, যে কিছু ক্ষেত্রে বিশ্লেষণ করা যাচ্ছে, কিছু ক্ষেত্রে বিশ্লেষণ করা যাচ্ছে না। তাহলে ধাতুকে আমরা কি, ধাতুর সংজ্ঞাটা যদি আমরা বলি কীভাবে বলবো না, ক্রিয়াপদের মূল অংশ যার দ্বারা ক্রিয়াপদের মূল অর্থটা প্রকাশ পায় এবং যার সঙ্গে বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে ধাতু বলে। বা ক্রিয়াপদ গড়ে উঠতে গেলে ধাতুর সঙ্গে প্রত্যয় বিভক্তি যোগ করে যে পদটা গড়ে ওঠে তাকে ক্রিয়াপদ বলে। এটা আমরা পেলাম ধাতু। এবার দেখবো এই ধাতুর শ্রেণীবিভাগ। ধাতুকে আমরা এখানেই দুটো অংশ প্রথম দেখতে পাচ্ছি, দেখো, একটা ভাঙা যাচ্ছে, একটা ভাঙা যাচ্ছে, একটা ভাঙা যাচ্ছে না। সেই দিকে দুটো ভাগ আমরা দেখতেই পাচ্ছি। এছাড়াও ধাতুর আরও দুটো ভাগ রয়েছে। ধাতুর মোট 4টে শ্রেণীবিভাগ আছে। একটা হচ্ছে মৌলিক ধাতু, সাহিত্য ধাতু, সংযোগমূলক ধাতু ও যৌগিক ধাতু। মৌলিক, সাধিত, সংযোগমূলক ও যৌগিক। এই সাধিত ধাতুর আবার 3টে ভাগ, নাম ধাতু, প্রযোজক ধাতু, ধনাত্মক ধাতু। তা আমরা এই টোটাল ধাতুর এই শ্রেণীবিভাগটা আমরা জানবো। তা আমরা মৌলিক ধাতুটাকে চলে আসি। খুব সহজ কথায় বলা যায় মৌলিক মানে কি? অবিভাজ্য। অর্থাৎ যে সমস্ত ধাতুকে বিশ্লেষণ করা যায় না বা বিশ্লেষণ করলে আর কোনো প্রত্যয় পাওয়া যায় না তাকেই আমরা মৌলিক ধাতু বলি। যে সমস্ত ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকেই আমরা মৌলিক ধাতু বলি। যেমন ধরো এখানে কী আছে? কর, খা, দেখ, হাস, পর, যা, শুন, লিখ ইত্যাদি। লিখছে, পড়ছে, শুনছে, যাচ্ছে, হাসছে, দেখছে, করছে, খাচ্ছে ইত্যাদি। এইগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, তাই এগুলো হচ্ছে মৌলিক ধাতু। আর যে ধাতুকে বিশ্লেষণ করা যায় তাকে বলা হয় সাহিত্য ধাতু। যেমন আগের উদাহরণে দেখেছি, এখানে খেলাচ্ছে, খেলযুক্ত আ খেলা, সেখান থেকে হচ্ছে তার খেলাটাকে ভাঙা আছে খেল এবং আ। তো মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে, সাধারণত মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় সাধিত ধাতু। এই সাধিত ধাতুর আমরা এই সংজ্ঞাটাকে একটু সূত্রাকারে লিখি, তাহলে আমরা লিখতে পারি কি? সাধিত ধাতুর সমান হচ্ছে মৌলিক ধাতু যুক্ত আপ্রত্যয়। সাধারণত আপ্রত্যয়, অন্যান্য প্রত্যয় যুক্ত হয় খুব কম, বেশিরভাগ ক্ষেত্রে আপ্রত্যয় যুক্ত হয়। তাহলে মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় সাহিত্য ধাতু। যেমন খেলা, খেলযুক্ত আ খেলা। এরপরে আমরা আসি নাম ধাতু। নাম ধাতু কাকে বলবো না? আপ্রত্যয় যুক্ত, সাহিত্য ধাতু মানে আপ্রত্যয় যুক্ত হবে,
আর নাম ধাতু, নাম কথাটা এসছে কি বিশেষ্য বা বিশেষণ পদ থেকে, তাহলে বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে যখন আ প্রত্যয় যুক্ত হবে তখন তাকে আমরা বা সেই ধাতুকে আমরা মৌলিক নাম ধাতু বলবো। যেমন কীরকম, সূত্রাকারে যদি লিখি বিশেষ্য অথবা বিশেষণের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলো, যে ধাতুটা গড়লো তাকে বলে নাম ধাতু। যেমন লোকটি, চোরটি টাকা হাতিয়েছে, তাহলে হাতানো অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে হাতিয়েছে, তাহলে হাত যুক্ত আ, হাতা যুক্ত ইয়েছে, হাতিয়েছে। বা আকাশে মেঘ ঘনিয়েছে, তাহলে ঘন যুক্ত আ, ঘনা যুক্ত ইয়ে আছে, ঘনায় আছে, সেখান থেকে ঘনিয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাত এটা একটা বিশেষ্য পদ, ঘন এটা একটা বিশেষণ পদ, রাঙা একটা বিশেষণ পদ। তাহলে বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে যখন আ প্রত্যয় যোগ হচ্ছে তখন যে ধাতু গড়ে উঠছে তাকে বলা হচ্ছে নাম ধাতু। ঠিক আছে, এরপরে আমরা আসবো প্রযোগ ধাতু। প্রযোগ ধাতু কি না, প্রযোগ ক্রিয়াটা, আমার প্রযোগ ধাতু জানতে গেলে প্রযোগ ক্রিয়াটা একটু জানতে হয়। কীরকম না, কর্তা নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, মানে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে যে ক্রিয়াপদ হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন কোনো কাজ করিয়ে নেয় তখন সেই ক্রিয়াপদকে প্রযোজক ক্রিয়াপদ বলে। এই প্রযোজক ক্রিয়াপদের যে ধাতু তাকে প্রযোজক ধাতু বলে। যেমন সাপুড়ে সাপ খেলাচ্ছে, এখানে কে খেলাচ্ছে, সাপুড়ে, খেলছে কে, সাপ, তাহলে সাপুড়ে নিজে কাজটা না করে সাপকে দিয়ে কাজটা করাচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখছে কে, শিশু, দেখাচ্ছেন কে, মা, তাহলে মা শিশুকে দিয়ে চাঁদকে দেখি কাজটা করিয়ে নিচ্ছে। তাহলে যেখানে যে ক্রিয়াপদের ক্ষেত্রে কোনো কিছু করানো অর্থ ব্যবহার করা হয় বা কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে করিয়ে নেয় সেরকম অর্থ প্রকাশ করে, তখন সেই ক্রিয়াপদের ধাতুকে বলা হয় প্রযোজক ধাতু। যেমন এখানে খেলাচ্ছে, খেলযুক্ত আ, খেলা যুক্ত হচ্ছে খেলাচ্ছে। শিক্ষক মহাশয় ছাত্রদের পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন, শিক্ষক মহাশয়, পড়ছে কে, ছাত্ররা, তাহলে পর যুক্ত আ, পড়া যুক্ত ছেন, পড়াচ্ছেন, তাহলে এই পড়াটা হচ্ছে, এই যে পড়াটা এটা হচ্ছে কী ধাতু, এটা হচ্ছে প্রযোজক ধাতু। এখানে খেলা পরগুলো প্রযোজক ধাতুর উদাহরণ। এরপরে আমরা দেখেছিলাম সাহিত্য ধাতুর আরেকটি ভাগ, সেটা হচ্ছে ধনাত্ম ধাতু। ধনাত্ম ধাতু বলতে কী বুঝবো না, ধনাত্মক শব্দ কোনগুলো আমরা জানি, যে কর কর, গড় গড়, গম গম, হুট, ঝমঝম, কন কন, এইগুলো হচ্ছে ধনাত্মক শব্দ। এই ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় ধনাত্ম ধাতু। যেমন ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাহলে ঝমঝমিয়ে বৃষ্টি এলো, এটা যদি ভাঙি হয় ঝমঝম যুক্ত আ, ঝমঝমা যুক্ত ইয়ে সমান ঝমঝমিয়ে, তাহলে এই ঝমঝম যুক্ত আ, ধনাত্মক শব্দ ঝমঝম, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়, হয়েছে কি ঝমঝমা, এটা হলো ধনাত্মক ধাতু। ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করলে হয়ে ওঠে ধনাত্মক ধাতু। তেমনই কনকনিয়ে ঠান্ডা পড়েছে, কনকন যুক্ত আ, কনকনা, কনকন ধনাত্মক শব্দ, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে, হয়েছে ধনাত্মক ধাতু কনকনা, সেখান থেকে ইয়ে কি বিভক্তি যোগ করে কনকনিয়ে ক্রিয়াপদ গড়ে উঠেছে। তাহলে ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে তাকে বলে ধনাত্মক ধাতু। তাহলে আমরা যদি এই পর্যন্ত যা পড়লো একটু যদি দেখে নিই, যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করলে গড়ে ওঠে সাহিত্য ধাতু। সাহিত্য ধাতু তিনটে ভাগ, নাম ধাতু, নাম ধাতু, প্রযোজক ধাতু, ধনাত্ম ধাতু। বিশেষ্য বিশেষণ পদের সঙ্গে আ প্রত্যয় যোগ করলে যে ধাতু গড়ে ওঠে তাকে বলে নাম ধাতু। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সেরকম অর্থে যে ক্রিয়াপদ তাকে বলে প্রযোগ ক্রিয়া। এই প্রযোগ ক্রিয়া যে ধাতু তাকে বলে প্রযোজক ধাতু। আর ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় ধনাত্মক ধাতু। আমরা তাহলে এখানে মোটামুটি এই সাহিত্য ধাতু পর্যন্ত বললাম। এরপরে আমরা দেখব সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতুটা কি, যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়, কর, হ, দি, পা ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয় যখন ধাতু যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় সংযোগমূলক ধাতু। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় সংযোগমূলক ধাতু। অর্থাৎ আগেরটা এখানে নাম ধাতুর ক্ষেত্রে বিশেষ্য বিশেষণ আ প্রত্যয়, এখানটা একটু লক্ষ্য রাখার বিষয়, সেখানে ছিল বিশেষ্য বিশেষণের আ প্রত্যয় যোগ, আর এখানে কিন্তু বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের সঙ্গে মৌলিক ধাতু যোগ হচ্ছে। এই জায়গায় কিন্তু তফাৎটা রয়েছে, যেন গুলিয়ে না যায়, এটা একটু লক্ষ্য রাখবে। তাহলে সংযোগমূলক ধাতু বলতে কাকে বলবো, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের সঙ্গে মৌলিক ধাতু যোগ করলে যে ধাতু গড়ে ওঠে তাকে বলে সংযোগমূলক ধাতু। যেমন ধরো জিজ্ঞাসা কর, বড় হ, সাজা পা, ডুব দে, দর্শন কর, ছোট হ, ঘুম পা, জাল দি, কান্না পা, রাজি হো, চটপট কর। এই যে দর্শন কর, চটপট কর, ছোট, এই দর্শনটা হচ্ছে এখানে বিশেষ্য পদ, করটা হচ্ছে এখানে মৌলিক ধাতু। তেমনই ঘুম এখানে বিশেষ্য পদ, পাটা হচ্ছে এখানে মৌলিক ধাতু, চটপট এখানে ধনাত্মক অব্যয়, তার সঙ্গে কর মৌলিক ধাতু। তাহলে ধনাত্মক বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যোগ করলে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয়
সংযোগমূলক ধাতু। ঠিক আছে, এরপরে ধাতুর আরেকটি ভাগ রয়েছে, সেটা যৌগিক ধাতু। যৌগিক ধাতু কাকে বলবো না, ইআইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া যখন সমাপিকা ক্রিয়ার ঠিক আগে বসে তখন যে ধাতু গঠন করে তাকে যৌগিক ধাতু বলে। সমাপিকা ক্রিয়া এসে পর, নে, থাক ইত্যাদি। অর্থাৎ আমরা বলতে পারি অসমাপিকা ক্রিয়ার পর যখন মৌলিক ধাতু যুক্ত হয় তখন তাকে বলা হয় যৌগিক ধাতু। অসমাপিকা ক্রিয়ার পর যখন মৌলিক ধাতু যুক্ত হয়, তাহলে বিশেষ্য বিশেষণ সংযোগমূল, বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের পর ধনাত্মক অব্যয়ের পর যখন মৌলিক ধাতু থাকে তখন তাকে বলে সংযোগমূলক ধাতু। আর যখন অসমাপিকা ক্রিয়ার পরে মৌলিক ধাতু থাকে তখন তাকে বলা হয় যৌগিক ধাতু। যেমন করতে থাক, এখানে থাকটা মৌলিক ধাতু কিন্তু করতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দেখে পর, দেখেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, পরটা হচ্ছে মৌলিক ধাতু। তাহলে আগে অসমাপিকা ক্রিয়া পরে মৌলিক ধাতু, তখন তাকে বলা সেই ধাতুকে বলে যৌগিক ধাতু। আগে বিশেষ্য বিশেষণ বা আগে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয় তারপরে মৌলিক ধাতু, তখন তাকে বলে সংযোগমূলক ধাতু। ঠিক আছে, তাহলে খুব সহজ করে যদি ব্যাপারটা দেখি, সংযোগমূলক ধাতু আমরা কী বলো সূত্রাকারে লিখতে পারি বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ে যুক্ত মৌলিক ধাতু, সেটা সংযোগমূলক ধাতু। আর অসমাপিকা ক্রিয়া মৌলিক ধাতু সেটা হচ্ছে যৌগিক ধাতু। তাহলে আগে অসমাপিকা ক্রিয়া থাকলে তখন হয়ে যায় যৌগিক ধাতু, আর আগে যদি বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয় থাকে তখন থাকে মৌলিক ধাতু। আর নাম ধাতুর ক্ষেত্রে কী দেখেছিলাম, বিশেষ্য বিশেষণ যুক্ত আপ্রত্যয় যদি থাকে, বিশেষ্য বিশেষণ যুক্ত আপ্রত্যয় থাকলে তখন থাকে নাম ধাতু। তাহলে এখানে কিন্তু আপ্রত্যয় আছে, ধাতু নেই, ওখানে কিন্তু সংযোগমূলক ধাতুর ক্ষেত্রে কিন্তু এখানে আছে মৌলিক ধাতু। এটা যেন গুলিয়ে না যায়, এই বিষয়টা একটু মনে রাখবে। তাহলে আমরা ধাতুর শ্রেণীবিভাগটা দেখলাম যে ধাতুকে মোট 4টি ভাগে ভাগ করে, মৌলিক, সাহিত্য, সংযোগমূলক ও যৌগিক ধাতু। সাহিত্য ধাতু 3টে ভাগ, নাম ধাতু, পরিচয় ধাতু, ধনাত্মক ধাতু। তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে ভাগগুলো ভালো করে পড়বে, উদাহরণগুলো পড়বে। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে সেটা তাহলে আমাকে জানাবে। ঠিক আছে।